ইনি ইরাজউদ্দিন চৌধুরী। চৌধুরী পরিবারের সবচেয়ে বড় সন্তান তিনি। স্ত্রী ও ৩ সন্তান নিয়ে ভদ্রলোকের পরিবার। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর সহধর্মিণী মীরা। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর বড় সন্তান আতিক চৌধুরী। আতিক সাহেবের স্ত্রী মিলা। আবির চৌধুরী ইরাজউদ্দিন সাহেবের মেজ ছেলে। ইনি আবির চৌধুরীর স্ত্রী লামিয়া। বিয়ের এতদিন পরেও নিজেকে সে চৌধুরী পরিবারের সাথে খাপ খাওয়াতে পারেনি। ইরাজউদ্দিন চৌধুরীর ছোট ছেলে নাম আসিফ, পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। জরি ইরাজউদ্দিন চৌধুরীর বাড়ির গৃহকর্মী। মিতু পলায়নরতা এই মেয়েটির নাম আপাতদৃষ্টিতে মিতু। দ্বিতীয় পরিবার রেজাউল চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, চৌধুরী পরিবারের মেজ সন্তান। রেজাউল চৌধুরী সাহেবের একমাত্র আদরের কন্যা। ফারিয়া জীবনের একমাত্র লক্ষ্য বাবার মতোই বিচক্ষণ একজন ব্যবসায়ী হয়ে ওঠা। ইনি খায়রুল, রেজাউল চৌধুরীর একমাত্র শ্যালক। খায়রুলের স্ত্রী আমাদের কাহিনীর জটিল চরিত্র। তৃতীয় পরিবার ইলিয়াস চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, পরিবারে সবার ছোট। সাদা চোখে ভদ্রলোককে একজন বিজনেসম্যান মনে হলেও তার কাজকর্ম আসলে অন্ধকার জগতের সঙ্গে কানেক্টেড। ইলিয়াস চৌধুরীর স্ত্রী ফারজানা সহজ মানুষ। তোরা ইলিয়াস চৌধুরী একমাত্র ছোট বোন। শহরের নামকরা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। একমাত্র ভাইকে সেও ভালোবাসে খুব। চতুর্থ পরিবার অর্ক পড়াশোনা শেষ করে বেকার, হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ইট কাঠের এই নিষ্ঠুর শহরে সুবিধা করে উঠতে পারছে না। রাবেয়া অর্কের মা, ভদ্রমহিলা, সারাক্ষণ ছেলের ভবিষ্যৎ চিন্তায় অস্থির হয়ে থাকেন। দাদার বাচ্চা মানুষ ছোকরা হয় মিশে না, তোরা খুঁজা বাস নাই। ছোকরে যে আমি কি করুম? আম্মা তো আমার পাত্রী হিসেবে তোকেই ভেবে রেখেছে। তার ধারণা আমি যদি তোকে বিয়ে করি তাহলে তোর জীবনটা সুন্দর হয়ে যাবে। এইসব আমাকে কেন বলছো? আমি কি করতে পারি? থাকা হয় কোথায়? দিনাজপুর। ওরা অনেক আগে থেকেই দিনাজপুরে থাকে, তাই না মিতু? ব্যাপারটা কি বলতো? প্রশ্ন করছি আমি ওকে, আর প্রতিটা উত্তর দিচ্ছ তুমি। সমস্যা কি তোমার? না, কোনো সমস্যা নাই। কোথায় যাও? একটু ওদিকটা যাই। কেন? ওই মেয়েকে দেখার জন্য? আশ্চর্য, তুমি এত কথা পেঁচাচ্ছ কেন? আমি কি একটু বেরও হতে পারবো না? একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। এই হলো যে সম্ভার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি। এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। কেমন আছো তুমি খালা? কেন? নতুন করে আবার কি হলো? নতুন করে আবার কি হবে? পুরনো ঝামেলাই কাটছে না, নতুন করে কিছু হলে তো আমি শেষ। কি যে বলো না তুমি, মানে আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, তুমি কেন তো টেনশন করছো? তুই আবার কি করবি? তুই তো নিজের সমস্যার সমাধান করতে পারছিস না। এভাবে কেন বলছো? আমার কি করার আছে? তোর কিছুই করার নেই? নাস্তা করেছো তুমি? মুখটা কেমন যেন একদম শুকিয়ে আছে, ডায়াবেটিস বেড়ে গেছে না? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তুমি মিথ্যে বলছো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার কিছু একটা হয়েছে। তুই অর্কর সাথে কথা বলেছিলি? কি বিষয়? কি বিষয়? এখন বিষয়টা আমাকে খুলে বলতে হবে। রিয়া, আমার বয়স হয়েছে, কখন কি হয়ে যায়। আবার শুরু করে দিলে বাজে কথা। বাজে কথা না, আমি একদম ঠিক কথা বলছি। তুই খুব ভালো করে জানিস না, দুনিয়াতে আমি ছাড়া আমার ছেলেটার আর কেউ নেই। আমার ছেলেটা বড় একা, তার উপর চাপা স্বভাবে। আমি চাই অর্ক ভাই বিয়ে দিতে, তাই তো? হ্যাঁ, সবই তো জানিস, তোকে তো আগে থেকেই বলেছি। হ্যাঁ, আমি সব জানি, কারণ তোমার মনে সব ইচ্ছে সবার আগে তুমি আমার সাথে শেয়ার করো। সেটা তো করি,
সেখানে সমস্যা কোথায়? সমস্যা কেন হবে? কিন্তু খালা, তোমাকেও তো একটা বিষয় বুঝতে হবে। কি বিষয়? আমার ছেলের আমি বিয়ে দিতে চাই, এখানে বোঝাবুঝির কি আছে? রিয়া, তুই আমাকে পরিষ্কার করে বলতো, তোর কি অর্ককে পছন্দ না? যদি না হয় আমাকে বলে দে, আমি অন্য মেয়ে দেখব। তোমার কি তাই মনে হয় আমি অর্ক ভাইকে পছন্দ করি না? আমি তোদের বুঝি টুঝি না, এই জেনারেশনকে বুঝি না। তোদের মনে এক, মুখে আরেক। হাসিস না, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা কর। একদিন তো তুইও মা হবি, তখন ঠিকই বুঝবি সন্তানকে নিয়ে বাবা মার কত চিন্তা। তোমার কষ্ট আমি বুঝি খালা। একদম মিথ্যা কথা, কিচ্ছু বুঝিস না। বুঝলে তো অনেক আগেই অর্ককে বিয়ে করে ফেলতি। বুঝেছি, বিয়ের বিষয়টা তোমার মাথায় একদম চেপে বসেছে, আর আজকে সারাদিন তুমি এটা নিয়ে থাকবে, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছিস। অর্কের বিয়ে ছাড়া আমার মাথায় আর কিচ্ছু নেই। একটা কথা বলবো খালা? বল। আচ্ছা, এমন কি হতে পারে না অর্ক ভাই অন্য আরেকটা মেয়েকে ভালোবাসে? হ্যাঁ, এটা কি বললি? না, হতেই পারে, হয়তো সংকোচ বোধ করছে তাই তোমাকে বলতে পারছে না। আমি তো অনেক আগে থেকে ভেবে রেখেছি তুই অর্কের বউ হবি। একটা বিষয় কি জানো খালা, আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু ভাবনা অনুযায়ী সব কাজ হয় না, আর এটাই স্বাভাবিক। বাদ দাও এসব, আমি তোমার মেডিসিনগুলো নিয়ে আসছি, তুমি বসো। না রে দোস্ত, কি আর করবো ক, বেকার মানুষ। তুই কি করো সারাদিন? আচ্ছা দোস্ত, পরে কথা কই, ছেলে আসছে। ক। তুই ব্যস্ত নাকি? না, আমি ব্যস্ত কিসে? রিটায়ার করার পর থেকে তো আমি তোর মতোই বেকার। হ্যাঁ, আমার মতো বেকার মানে আমার বেকার পাইলা কই তুমি? তো আরে আজব, সারাদিন কত কাজ করি তোমার চোখে পড়ে না? সারাটা রাত আমি যে কষ্ট করে ঘুমাই, তুমি এটা দেখো নাই? তোমার চেঁচামেচিতে আমি উঠা যাই, এই যে আমার স্যাক্রিফাইস, সেটাও তুমি দেখো নাই। তারপর বাথরুমে যাই, ব্রাশ করি, আমি ফ্রেশ হই, তারপর নাস্তা করি, তাও তোমার জোরাজুরিতে। এবারে যে সারা রাত ঘুমাইলাম, আমি টায়ার্ড হয়ে যাই না এত পরিশ্রম করে? এই জন্য আমার আরেকটু ঘুমাইতে হয়, সেটাও তো কাজ। এরপর তোমাদের সাথে আজাইরা গল্প গুজব করতে হয়, গোসল করতে হয়, কত কাজ। আর তুমি বলো বেকার? তোর কি সব সময় ফাইজলামি করতে হবে? ভালো মতো থাকতে পারিস না একবারও? আমি কিছু বললেই খালি ফাইজলামি। শুধু ফাজলামি না বাবা, সে একটু রসিকও আছে, সব সময় সবার সাথে খুনসুটি। এই যে দেখছো, তোমরা কেউ কিন্তু আমারে চিনলা না, বুঝলা না, একমাত্র ভাবি আমারে বুঝছে। এই জন্য তো বলি, ভাবি অলওয়েজ ব্রাইট। থাক, হয়েছে। তুমি যে আমাকে কতটা পছন্দ করো তা আমার ভালো মতোই জানা আছে। আব্বা, একটা কথা ছিল। বলো বৌমা। অনেক দিন তো হয়েছে, এবার দেখে শুনে আসিফের একটা বিয়ে দিয়ে দিলে ভালো হয় না? ওর বিয়ে? আরে আসিফ বিয়ে করে বউকে কি খাওয়াবে? ও তো বেকার। আরে আমার পরে খাওয়াবো মানে কি? আমার বোরে আমি কি খাওয়াবো আমার কোনো চিন্তা নাই, তোমার চিন্তা বাইরে গেছে না? আমার বোরে আমি কি খাওয়াবো এটা নিয়ে যদি তুমি চিন্তা করো, ব্যাপারটা তো মহা বিপদ। না 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 না, এরকম হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিয়ে যদি দিতে, আপনি যদি চান তাহলে আমি আসিফের জন্য মেয়ে দেখতে পারি। আমার হাতে কিন্তু অনেক মেয়ে আছে, তারা অনেক ভালো দুধ চা বানাতে পারে। দুধ চা? দুধ চায়ের সাথে বিয়ের কি সম্পর্ক? সেটা আমি কিভাবে বলবো আব্বা? আমার মনে হলো যে আপনার ছেলে ভাবি ঠিকই বলেছে আব্বা, ও ঠিক বলছে একদম। দুধ চা? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোরা দুধ চা নিয়ে পড়লি কেন? আরে আব্বা, তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? একটু শান্ত, আমি তোমার বুঝাই বলতেছি। এই ছোটবেলা থেকে তুমি খেয়াল করছো না, ওই যে আমি হাতের মধ্যে গুঁড়া দুধ নিয়ে ঘুরে বেড়াইতাম, দুধ চা খাইতাম। তুমি তো জানোই যে আমি দুধ চায়ের প্রতি কত দুর্বল ছোটবেলা থেকে। হ্যাঁ, সে তো মনে আছে। তুই তো চুরি করে করে গুঁড়ো দুধ খেতি, এই জন্য তো তোর মার হাতে কম মার খাস নাই। একদম ঠিক তাই, সেই ছোটবেলার নেশা এখন আমার কাটে নাই। সর্বনাশ। তাহলে? আর এখন তো আমার সবচেয়ে বেশি মজা লাগে কন্ডেন্স মিল্কের চা। যেই মজা, সেই মিষ্টি, সেই টেস্ট। আর এই জন্য মনে ভাবি চায়ের কথা বলছে, দুধ চায়ের কথা, তাই না ভাবি? হয়তো তাই হবে। তবে আব্বা, ওর বিয়ের বিষয়টা আপনি একটু ভেবে দেখবেন, তা না হলে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ আছে, আমি যাই। ঠিক আছে ভাবি, যাও তুমি। বাবার এক কাপ চা দিও। বাবা, আমি দেখি তো চা রেডি করছে কিনা, ওরা তো আবার কাজে ফাঁকি দেয়, আমিও যাই। হ্যাঁ ভাবি। এটা কি বললো? কারো কথাই তো আমি বুঝলাম না। দুধ চা, কন্ডেন্স মিল্ক, গুঁড়া দুধ, মাথায় ঢুকে না।
ব্যাকডেটেড হয়ে গেছি তো, দুধ চা কি কয় না কয়। স্টুপিডের কাণ্ড কি? আরে কতবার বললাম যে গাড়িটা ঠিকমতো সার্ভিসিং করাবো, সেটাও করে না। হ্যালো পাপা, গুড মর্নিং। মা কি করিস? প্রতিদিন যেটা করি, এক্সারসাইজ। অফিসে আসবি না? ডেফিনেটলি আসবো। আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরোবো। গুড। পাপা তুমি কোথায়? তুমি কি অফিসে পৌঁছে গেছো? আরে না, কি একটা বিদঘুটে ঝামেলায় পড়লাম মনে হচ্ছে। কি বলে ঝামেলা? কিসের ঝামেলা পাপা? তোমার কি শরীর ঠিকঠাক আছে তো? আহা, তোকে এত অস্থির হতে হবে না, আমার শরীর একদম ঠিক আছে। তাহলে ঝামেলা বললে কেন? শোন না মা, ওই গাড়িটা চালাচ্ছিলাম, রাস্তার ঠিক মাঝখানে এসে গাড়িটা বন্ধ হয়ে গেছে। এখন কি করব বুঝতে পারছি না, স্টার্টই নিচ্ছে না। খায়রুলকে আমি বলছিলাম যে গতকালকে ইঞ্জিনটা একটু চেক করা, সেটা মনে হয় করে নাই। উফ, তুমি তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলে পাপা। আচ্ছা, মামা তো কালকে গাড়িটা ঠিক করে নিয়ে আসলো, তাহলে প্রবলেম হলো কেন? কচু, যদি ঠিক করা তো তাহলে রাস্তার মাঝখানে গাড়ির স্টার্টটা বন্ধ হতো না। আচ্ছা ঠিক আছে, রাখ, দেখি কি করা যায়। তুমি একা একা কি করবে? আমি মামাকে পাঠাই। আরে বাবা, দরকার নেই, বললামই তো। তুই ফ্রেশ হয়ে অফিসে আয়, আমি দেখছি। ওকে পাপা, বাই। এই কিভাবে চালান? আরে মিয়া, মোবাইলে কান নিয়ে আমার রাস্তাঘাটে ঠিক মতো চলতে পারেন না? আরে কিভাবে? আমি তো মোবাইলে কথা গাড়ি বলছিলাম। আসতেছে মিয়া। আপনি আসতে যাবেন না? আমি তো ঠিক মতো চালাচ্ছি। আপনি একটা ফাউল একটা লোক, জানেন না? ফাউল মিয়া। ফাউল কথা গাছ রাস্তাঘাট আস্তে ঠিক মতো ধীরে চালায় না? এক্সকিউজ মি। জি বলুন। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার কাছে একটু হেল্প চাইতে পারি? হেল্প? হ্যাঁ বলুন। দেখুন না, আমার গাড়িটা না হঠাৎ করে রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে গেছে, কোনো মতে স্টার্ট নিতে পারছি না। যদি আপনি একটু ঠেলা দিতে হবে? ওই একটু হেল্প আর কি। আমার সাদা শার্ট, মানে আসলে হয়েছে কি, আমি তো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাব, হাতে খুব একটা সময়ও নেই, জলদি যেতে হবে। কিন্তু আপনি আবার মুরব্বী মানুষ। না না না, বিজি থাকলে প্লিজ আপনি যেতে পারুন, আমি অন্য কাউকে খুঁজে নেব। ঠিক আছে, আমি তাহলে যাই। ওকে। স্যার, আমার মা বলে মুরব্বীদের কখনো নিরাশ করতে হয় না। আপনি উঠুন, আমি ঠেলা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনার ইন্টারভিউয়ে দেরি হয়ে যাবে না? স্যার, ওইটা কোনো সমস্যা না, এখন আপনার সমস্যাটাই বড় সমস্যা। আপনি উঠুন, আমি ঠেলা দিয়ে দিচ্ছি। প্লিজ উঠুন স্যার। তাহলে যান স্যার। থ্যাঙ্কস। আমার মা বলে মুরব্বীদের সবসময় হেল্প করতে হবে। আপনার মাকে আপনি খুব
খুব ভালোবাসেন তাই না? একদম, মা ছাড়া তো এই জগতে আমার আর কেউ নেই স্যার। যদি কিছু মনে না করেন আপনাকে তুমি করে বলতে পারি? আপনি তো আমার অনেক ছোট হবেন। অবশ্যই বলবেন স্যার। উঠো, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। স্যার আমি হেঁটে চলাচল করতে অভ্যস্ত, আর আপনি তো এদিকে যাবেন, আমি যাব এদিকে। আমি সামনে গিয়েই বাস পাবো, আমি বাসে উঠে পড়বো। গুড। আচ্ছা এ নাও, থ্যাংক ইউ। নাও। আর ইন্টারভিউ যদি সুবিধা না হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। ওকে স্যার, ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে। আই বেটা আই, এদিক ফিট। আই বেটা, তোর সমস্যাটা কি? সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তোর কোনো সমস্যা নেই মানে? এই তুই যে এতক্ষণ ধরে আমার ফলো করছিলি। ফলো করছিলাম? আমি তোরে ফলো করছিলাম? ইম্পসিবল। এই আবার মিছা কথা কস? আমার কিন্তু মিছা কথা একবারে পছন্দ না। এই চশমাটা খুল, তোরে না এই চশমা না একটুকু ভালো লাগতেছে না, একেবারে বান্দরের লান লাগতেছে। খুল চশমা। তুই তো আমাকে পরে আর কিছু জানাইলি না। ওই তোরে আমি কি জানাবো? বুঝলা গেছস? তোরে কইছিলাম না ওই ব্যাপারটা। এই হুন, তুই কি কাম করস? মাস্তানি। তবে আমি কিন্তু সেই মাস্তান না, অলওয়েজ থাকে। কেউ যদি উল্টাপাল্টা কথা বলে একদম। হ্যাঁ জানি, আপনি যে মাস্তান, ফেললে কি তো আপনার লগে আমার কিছু হইব না। কেন কেন হইব না? মাস্তানি কি খারাপ জিনিস? হ্যাঁ, সবাই আমারে দেখলে সালাম দেয়, বড় ভাই বলে ডাকে, বুঝছস? হুন, আমি না আগে একজনের সাথে প্রেম করছিলাম, পরে শুনি কি হ্যাঁ নাকি মাইয়া গো দালাল। বাবা গো বাবা, আমি একটুকের লেগে বাচ্চা গেছি, তা না হইলে তো হয়ে আমার দেশের বাইরে প্রচার করে দিত। হাই হাই, কি কর? নারী পাচার? এটা তো জঘন্যতম কাজ। এসব না আমি একদম পছন্দ করি না। আমি তো নারী পাচার টাচার করি না। তবে আমার এই সামনে কেন? আরে না, এসব ভিতরের কথা, আর সব কথা সবার সামনে বলা যায় না। এই আমি যা কমো তুই শুনবি। এটা কি ধরনের কথা বললি জড়িত? এই পিন্টু পারে না। পৃথিবীতে এমন কোনো কাজ নাই। তুই শুধু বল কি কাজ করতে হবে, এই পিন্টু রেডি। এই হুন, তাহলে তোর ওই মেশিনটা ফালাইয়া আমার লগে মানুষের বাসাত কাম করবি চল। এই রে, আমার কোন দিক থেকে মনে হয় কামলা? হ্যাঁ, এই পোশাক আশাকে কি মনে হয় আমি কাজের ছেলে? আমি পিন্টু হলাম এই এলাকার নাম করা মাস্তান, আর তুই আমারে বলস কামলা? এতদিন তো ছিলি মানুষের তলে, ওই হামিদ মিয়ার ছায়ার তলে, আর তুই আর তোর বিয়াই যে চামচা আমি সব জানি। এই চামচা চামচা বারবার বলবি না। সে হচ্ছে আমার বিয়াই, সে হচ্ছে মিন্টু, আমি হলাম পিন্টু। রক্তের সঙ্গে মিশ আছে। আর শোন জড়ি, এই পিন্টুর মাথা যেদিন গরম হবে, হুট করে কখন হয়ে যাবে বলা যাবে না, তখন ওই হামিদ ওটা আমি খায়া ফেলুম। পিন্টুর টার্গেট একটাই, হামিদের জায়গা। বিয়াই বিয়াই আমি আসতেছি, আপনার কথা মাত্র বলতেছিলাম। আপনি তো অনেকদিন বাঁচবেন বিয়াই। এই যে চলে আসছে বিয়াই, আপনি কোনো টেনশন করেন না। জি জি, সালাম আলাইকুম বিয়াই। জড়ি আমি তাহলে যাই, একজনকে খুঁজতেছি, আর তুমি আমার জন্য দোয়া করো। পরে দেখা হলে আবার আড্ডা হবে। বাই। আচ্ছা যা, তোর লাগে দোয়া করার লাগে না কি করার লাগে এটা আমার জানা আছে।
হ্যালো, কি আপনি? আপনি এখানে একা একা বসে বসে কাঁদছেন, ঘটনা কি? আজীব, কি হয়েছে বলবেন তো, কোনো সমস্যা? জি আমি হ্যাঁ বুঝেছি, কিন্তু দেখলাম তো আপনি বসে বসে কাঁদছেন, এখনো তো মনে হয় কান্নাকাটি করছেন, ঘটনা কি? আজীব, মানে কি হয়েছে আমাকে বলবেন তো, নাকি মানে কোনো সমস্যা? তাহলে আপনি কাঁদছেন কেন? আর তাছাড়া আপনি কে? আমি মিতু। বাহ, এটা খুব ভালো কথা। মিতু নামটাও কিন্তু সুন্দর। বাই দ্য ওয়ে, আমি আসিফ, এই বাড়ির ছোট ছেলে। আর আপনার পরিচয়? ভাইজান, উনি হইল আপনার বাবার ইয়ে। এই, আরে বাবা, তোমাকে কে বলেছে অফিসে যেতে? তাহলে তোমার না পাপার গাড়িটা ঠিক করে দেওয়ার কথা ছিল? আমি তো তাই করতে চেয়েছিলাম, হঠাৎ তোর পাপা ফোন দিয়ে বললো গাড়ির কাজটা পরে করলেও নাকি চলবে। হোয়াট? তুমি গাড়ি ঠিক করোনি? না। এটা কোনো কাজ করেছো মামা? কেন, কি হয়েছে? আস্তে লাগছে তো। একটু তো ব্যথা লাগবেই, মেয়ে হয়ে জন্মাইছো, একটু সহ্য করতে হবে না? এখন ব্যথা লাগছে, পরে আরাম লাগবে। তোমারও তো স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা শক্তি আছে, মানুষের সাথে চলার প্রয়োজন রয়েছে। অকারণে তুমি হাসছো কেন? কি তোমার সমস্যাটা কি জানো খাইরুল? তুমি পরিশ্রমী,